পৌষ পার্বণ লেখিকা ইরফা মাহানাজ পর্ব 20 ও 21। আজ 12 মাসে নিরে নতুন অতিথির আগমন ঘটেছে। বৈশাখদের এক পেঁচানো ফুফু হন। মজার ব্যাপার হলো, যেহেতু এদের ফ্যামিলির সবার কাজিন বিয়ে, তাই তারা পৌষ পার্বণ, ভাদ্র চৈত্র, বসন্ত হেমন্তের দাদু তারাই এবার তাদের নানু। ওই যে বাবা এবং মায়ের দুজনের দিকেই তো আত্মীয়টি এক। পৌষ তো তাই কদবেল আলী ও পেয়ারা বানুকে দানা ও দানি বলে ডাকে। দাদা থেকে দা আর নানি থেকে না নিয়ে দানা, আবার দাদি থেকে দা এবং নানি থেকে নিয়ে নানি। পৌষের নাম বানানোর বহর দেখে পার্বণ তো সেই হাসে, সাথে ওকে পচানো তো আসেই। মস্করা করে আবার এও বলে, 2 দিনের বৈরাগী ভাতারে বলে অন্ন, সে আবার দিয়েছে এইসব ছাতার মাথার নাম ভিন্ন। কদবেদ আলী ও পেয়ারা বানু এসেছেন মূলত ডাক্তার দেখাতে। ওনারা গ্রামে থাকেন, তাদের কোনো সন্তান নেই। বৈশাখরাও এই বৃদ্ধ দুজনকে নিজের আপন ফুফুর মতোই দেখেন। তাই তো যতবার ডাক্তার দেখানোর হয় ততবার ওনারা বৈশাখদের বাড়িতেই ওঠে। তবে এইবার এসে যে এত বড় একটা খুশির খবর পাবেন কদবেল আলী ও পেয়ারা বানু, দুজনের কেউই ভাবতে পারেননি। তাদের নাতি নাতনি না থাকলেও পৌষদের নিজেদের নাতি নাতনি বলেই মনে করে। ওদের ভীষণ ভালোবাসেন। পৌষরাও তাকে অনেক সম্মান করেন। সবসময় ওদের আশায় পৌষ খুশি হলেও এবার হতে পারছে না। প্রত্যেকবার ওনারা এলে ও লাফিয়ে লাফিয়ে চলে যেত। তবে আজ পারছে না। উল্টো সে কখন পেয়ারা বানু তাকে ডেকেছে, কিন্তু সে ঘাপটি মেরে বসে আছে নিজের ঘরে। পার্বণের নয়, নিজের ঘরেই বসে আছে সে। পার্বণের রুমে থাকতে পারছে না। ওর পারফিউমের গন্ধ ওর নিকট বাজে ঠেকছে। সে যাই হোক, এখন চিন্তা হচ্ছে অন্য। পেয়ারা বানু গ্রামে থাকেন, তার মনোভাবও সেই রকমই হবে। এমনিতেই পেয়ারা বানু কথা বেশি বলে, সবসময় তো একাই থাকেন। কথা বলার মানুষ পেলে সব উগরে দেন আর কি। এইবার তো আরও বলবেন, তার কাছে যাওয়া মানে ছেড়ে দে মা কেঁদে বাঁচি, ছাড়তেই চান না। এইবার পোষকে ডেকেছেন ওর মাতৃত্বকালীন সময়ে কি কি করবে তার জ্ঞান দিতে। বেশ বুঝে গেছে আজকের টপিক থেকে যে পোষ সহজে ছাড়া পাবে না। তাই তো এক প্রকার বাহানা বানানোর চেষ্টায় আছে। কিছুতেই সে যাবে না, নয়তো রাত কাভার হয়ে যাবে, তবুও পোষ ছাড়া পাবে না। বসন্ত খুঁড়িয়ে হাঁটছে আর ওকে ধরে ধরে নিয়ে যাচ্ছে হেমন্ত। হেমন্ত কোচিং শেষে বাসায় ফিরছিল, তখন দেখে তার বিপদের বন্ধু ভাই রাস্তায় পড়ে কাতরাচ্ছে। এই বিপদের বন্ধু সেই বিপদের বন্ধু না যে বিপদে পড়লে হেল্প করে, বরং এটা হলো ও নিজেই বিপদ গলায় ঝুলিয়ে হাঁটে। শালা রামপাঠা শ্বশুর একটা, কিভাবে আছাড়টা মারলো! উই মা, আমার কোমর শেষ। তো তোকে কে বলেছিল ওনার কোলে উঠতে? কুত্তার দৌড়ানি খেয়েছিস তুই, খেলে বুঝতি। তাছাড়া ওই পাঠাকে কে বলেছিল আমার সামনে আসতে? দরকার পড়লে গাছের গলায় ঝুলে পড়ে জীবন দিতাম। গাছের গলায় ঝুলে কেউ জীবন দেয় না। কেউ না দিলে আমি দিতাম। তোর কোনো সমস্যা? শালা তুইও দেখে ওই পাঠার দলের লোক। ভাই আমার, কথা বলিস ওই পাঠার হয়ে। হেমন্ত কিছু বলবে তার আগেই শুনতে পাই পরিচিত গলা। পাশে তাকিয়ে দেখতে পাই পার্বণকে, সাথে ভাদ্রও আছে। পার্বণ বলে, নিজে এক পাঠা হয়ে তুই আবার কোন পাঠার কথা বলছিস শুনি? আমি তো ছোট পাঠা, আমি বলছি রাম পাঠা হিমসাগরের কথা। তোর শ্বশুর লাগে না সে? ভাদ্রের কথা শুনে মাথা উপর নিচ করে হ্যাঁ জানায় বসন্ত। পার্বণ জিজ্ঞেস করে, হেমন্ত কাহিনী কি রে? তারপর হেমন্ত সব ঘটনা খুলে বলতেই রাস্তার মাঝে হাসতে হাসতে দুই ভাইয়ের জান যায়। পার্বণ তো হাসতে হাসতে বসন্তের ব্যথা জায়গায় থাপ্পড় লাগায়। ব্যাস, বসন্ত বেচারা গগন কাঁপিয়ে চিৎকার জুড়ে দেয়, ওরে মা গো, তোমার পোলা গেল গো! পৌষের কোনো ষড়যন্ত্রে কাজ করেনি। ওর মা নামক জাতশত্রু মহিলাটি ওকে টেনে হিঁচড়ে বগল দাবা করে নিয়ে গিয়েছে। এই মহিলাকে মা কম পাশের বাড়ির খালা বেশি মনে হয়। এই যে পৌষ মা হচ্ছে, পৌষও এই মহিলাকে দেখিয়ে দিবে মা কিভাবে হতে হয়। এই যে পৌষ মা হবে, সবাই কত খেয়াল রাখছে, কিন্তু ওই মাতারিও গতকাল শুধু বলেছিল খাবে না। বলে কি না, মনে করিস না তুই অসুস্থ বলে আমি তোকে মারতে পারবো না। তুই মা হয়ে গেলেও আমি তোরে কেলাইতে পারবো। ঝাড়ুর বাড়ি একটাও মাটিতে পড়বো না, তাড়াতাড়ি খা। অগত্যা নাক ছিটকে হলেও পোষকে গিলতে হয়েছে। ফ্ল্যাশব্যাক থেকে বেরিয়ে এলো পোষ, কারণ এখন সে দাঁড়িয়ে আছে বিপদের দরজার সামনে। মা, তুমি এটা করতে পারো না আমার সাথে? বাংলা সিনেমাতে যেভাবে ইমোশনাল ডায়লগগুলো বলে না, ঠিক সেভাবেই নাটকীয় ভঙ্গিমায় পোষ কথাটা বলে, আমি তোর মা, সবই করতে পারি। না চৌধুরী সাহেবা, আপনি এটা করতে পারেন না।
আপনি বড়লোক হতে পারেন ঠিকই, কিন্তু আমি ওই অন্যায় মেনে নেব না। পৌষের ঘাড় ধরে রুমের ভেতর ঢুকিয়ে দিতে দিতে বলে, ফোটাঙ্কির পর নাটক মারাই ওই, যা ভেতরে বাংলা সিনেমার বালসাল ডায়লগ দিতে আইছে ওই। তারপর আবার যাওয়ার আগে বর্ষা নিজের কল্লা দরজার ফাঁক দিয়ে ঢুকিয়ে পেয়ারা বানুর উদ্দেশ্যে বলে, ফুফু এই নাটকবাজরা ভালো মতো শিখায় পড়ায় দিবেন। বর্ষা শুধু নিজের মাথাটুকুই দরজার ফাঁক দিয়ে ভেতরে ঢুকিয়েছিল। দেখতে কল্লাকাটা ভূতের মতো দেখাচ্ছিল। বেচারা বৃদ্ধা পেয়ারা বানু এইটা দেখে তো ভয় চিৎকার করে ওঠে, ওরে বাফুরে, এই আবার কি ঢং? ওই সারি তোর মাই এমনভাবে আসে কেন? পৌষ পেছনে ফিরে নিজের মা বর্ষার দিকে একবার তাকিয়ে সামনে ঘুরে যায়। আউশি দিয়ে অলস ভঙ্গিতে বলে, চিল দাদি, ভূতনি মহিলার কথা বলার স্টাইলই ওইটা। ক্লাস চলছে পেয়ারা বানুর, পোষের ভালোভাবে ক্লাস নিচ্ছে সে। এই সময় পোষ কি করবে, কোনটা খাবে কোনটা খাবে না, এইসব হ্যান ত্যান। সেরকম কোনো খাবার খাবে না সেটাই বলছিল। উদাহরণস্বরূপ জোড়া কলা রেখেছিল। পোষ ভেবেছিল এটা ওকে খেতে হবে, কেননা কিছুক্ষণ আগেই ছাগলের ঘাস দিয়ে বলেছিল খেতে। এই ঘাস আবার শিক্ষিত ঘাস, মানুষ নাকি খায়। তবে পোষ তো আর এইসব মানুষরূপী ছাগল না যে খাবে। ও তো পিওর মানুষ, হিউম্যান। তাই সুন্দর করে বলেছিল বুড়িকে যে ও খায় না। কিন্তু বুড়ি করলো কি, ওর মুখে জোর করে ভরে দিয়েছে। তাই এবার আর রিস্ক না নিয়ে যেই জোড়া কলাটা খেয়েছে, অমনি বুড়ি হাই হাই করে উঠল, এটা নাকি ওর খাওয়ার কথা ছিল না, খেলে নাকি যমজ সন্তান হয়। তো ভাই, সেটা পোষ কেমনে জানবে? আজব। কতবার যে কুটনামি করেছে পেয়ারা বানুর থেকে মুক্তি পেতে, কিন্তু পেয়ারা বানু তো বানুই, বুড়ি ছাড়েই না। শেষে এই এতক্ষণ পর পরে পানি খাওয়ার নাম করে ছাড়া পেয়েছে, তাও দিত না, সাথে ব্যবহার করেছে মহাস্ত্র বমি। বাহ, নিজের বুদ্ধি দেখে নিজেই তারিফ করতে ইচ্ছে করছে। করেও ফেলে সেটা। নিজেরই কাজ চাপড়ে নিজেকে বাহবা দিচ্ছিল ও। তখনই সেখানে উপস্থিত হয় পার্বণ। পৌষের মাথায় চাপড় মেরে জিজ্ঞেস করে, কিরে জংলি, এই জায়গায় কি? উফ, আবে কনবে হালা। পার্বণের হার্টবিটটা বোধ হয় একটুর জন্য বিট করাই বন্ধ করে দিল। ওই যে একটা ইমোজি আছে না, সেন্টি ইমোজি, সেরকম দশা হয়েছে পার্বণের। ও বলে, তুই মহিলা আমারে অল্প বয়সে উপরে উঠাইয়া দিতে চাস? ঘুরল পোষ, মাথা ডুলে বলল, তো আমার পিছে কি চোখ আছে নাকি, আমি দেখব কেমনে? তুইও তো বুড়ির মতো কথা বলতেছিস দেখি। কোন বুড়ি? কষ্টে দুঃখে পোষ মুখটা অসহায় করে ফেলে। ও গিয়ে পার্বণের কাঁধে হাত দেয়। সেটা দেখে পার্বণ ওর কাঁধ থেকে হাত ছড়িয়ে ভোঁতা মুখে বলে, জামাই লাগি সেরি আমি তোর, এমনভাবে ধরছস মনে হয় আমি তোর বান্ধবী লাগি। বান্ধবী না হোক বন্ধু তো, ব্যাচমেট, ক্লাসমেট, সহপাঠী, আরও যা আছে সবই তো তুই। এখন আমার কথা শোন, বল। তারপর পোষ পার্বণকে সব খুলে বলে। বেচারা বোধ হয় আজকে হাসতে হাসতেই যাবে। ও পেট চেপে হাসতে লাগলো। ওর হাসি পোষের কাটা গায়ে ঝুড়ি নুনে ছিটা দিল। তেতে উঠে বলল, আমাকে এখান থেকে উদ্ধার কর। পারবো না, পরে আমি নিজেই ফেঁসে যাব। হাসতে হাসতে জবাব দিল পার্বণ। পোষ গলা আর একটু জোরে করে বলে, পার্বণের বাচ্চা, আমাকে হেল্প করতে বলেছি। পৌষের কথা গায়ে মাখল না পার্বণ, উল্টো হাওয়ায় উড়িয়ে দিল। এমন ভাব করে হেঁটে চলে গেল। যেতে যেতে পৌষের পেটের দিকে আঙুল তাক করে এও বলতে ভুলে না, সে তোর পেটে, ওর কাছে সাহায্য চা, আমি গেলাম তাহলে। বিপদ আর বসন্ত দুটো যেন একে অপরের জন্যই, এদের জন্মই হয়েছে একে অপরের জন্য। দুটো শব্দই ব দিয়ে শুরু। আসলে ঘটনা হয়েছে কি, সকালে মনের আনন্দে গান করছিল আর ব্রাশ করছিল। তো ঠিকই ছিল সব, সাথে ঝাঁকানাকা ঝাঁকিওয়ালা নাচও দিচ্ছিল সে। মানে এতটাই রং লেগেছিল ওর মনে। কিন্তু 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 বিপদ মহাশয় বিলাই। হে হে হে, বন্ধু আমার একলা, আমাকে ছাড়া ভালো নেই সে। বন্ধু, আমি আসছি বলে বসন্তের মতো ভোলা ভালা ছেলেটার গলায় ঝুড়ে পড়ে। ব্রাশ করে ওয়াক থুতু শব্দ তুলে যেই না বেলকনির গ্রিলের মধ্যে দিয়ে মাথা বের করে থুতু ফেলে, অমনি সেটা হিমসাগরের চাঁদ বদনে পড়ে। খেয়াল না করে দ্বিতীয়বারের মতো থুতু ফেলতেই সেটা এবার টুপ করে গিয়ে হিমসাগরের শ্বশুর ফজলির টাক মাথায় পড়ে। বসন্ত যেমন তার না হওয়া শ্বশুর হিমসাগরকে দেখলেই হাঁটু কাঁপাকাঁপি করে, তেমনি হিমসাগর তার শ্বশুর ফজলিকে জমের মতো ভয় পান। ওনার সবচেয়ে প্রিয় হচ্ছে ওনার তেল চকচক করা টাকটা, আর সেখানেই কিনা কোন বাদর ওর আকাম করেছে। বহুদিন পর শ্বশুর ফজলি আমের আগমন ঘটে হিমসাগরের বাড়ি। শ্বশুরের ইচ্ছায় সকালে হাঁটতে বের হয়েছিল তারা।
নিজের মাথার চিন্তা বাদ দিয়ে ফজলির টাক মাথার চিন্তায় হিমসাগর হিমের মতো জমে যাচ্ছেন। তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করলেন, আব্বা ও আব্বা গো, আপনার মাথা সাফ করে দিচ্ছে এক্ষুনি। চোখ দুটোকে বড় বড় তালের আটির মতো করে তাকিয়ে ফজলি হুঙ্কার দিলেন, বেয়াদব, আমার সাফ করবে মানে তোমার মাথায় আমি সাফ করে দিব। হিমসাগর বুঝতে পারলেন অসুর থুরি শ্বশুর মহোদয় তার কথার উল্টো মানে বুঝতে পেরেছেন। এই বয়সে এসেও শ্বশুরের হাতে কেলানি খেতে হবে ভাবতেই তো যাই যাই অবস্থায় হিমসাগরের। আব্বা আব্বা করতে করতে উনি শ্বশুরের পেছন পেছন যেতে নিল। তবে তার পূর্বে এই মহৎ কাজটি যে করেছে তার দিকে তাকালো। এতক্ষণ হিমসাগর তার জমের সামনে কাঁপছিল, এখন বসন্ত তার জমের সামনে কাঁপছে। ওর হাঁটু থরথর করে কাঁপছে, আর বসন্ত ক্যাবলার মতো ভ্যাটকাইতে ভ্যাটকাইতে হাত নাড়াচ্ছে। হিমসাগর তো বেজায় চটে গেলেন, বললেন, ও হতচ্ছাড়া তুমি তাহলে, আস্তরে পাই একবার। ঢোক গিলল বসন্ত। হিমসাগর আবার বলে উঠল, এত মানুষ থাকতে তোর হুদা আমার পাছাই পছন্দ হয় বাঁশ দিতে। শ্বশুর যদি আমারে পিটাই তোরে ওই বটগাছের ডালে উল্টো ঝুলাইয়া ডিম থেরাপি দিমু আমি। এই বলে আবারও ভেজা বিড়ালের মতো আব্বা ডাকতে ডাকতে চলে গেলেন। এদিকে বসন্ত চোখের সামনে ভেসে উঠল ওরে উল্টো ঝুলাইয়া রাখছে। বিড়বিড় করে বলে উঠল, আব্বা, বাস আপনার পাছা না, ওর আমার এই সুন্দর পাছাটা পছন্দ খুব। নিজের হাতে এক হাত সমান একটা বাঁশের টনি ধরে আছে পৌষ। পার্বণ আগালেই ওকে খোঁচা দিচ্ছে সেটা দিয়ে। পার্বণ কাঁদো কাঁদো হয়ে বলে, সরি মেরি মা, আর হবে না। এ বউ বউ, কোনো তেলই কাজে আসবে না। তখন আমারে সাহায্য করিসনি তুই, এখন আসছিস আমার ধারে। টনির মাথাটাকে তর্জনী দিয়ে একটু সরাতেই ওইটা ওর পেটে ঢুকিয়ে ক্ষিপ্ত বাঘিনীর মতো বলে, আমি যখন তোর কাছে হেল্প চাইছিলাম তখন কি করলি? আমাকে বুড়ো আঙুল দেখে চলে গেলি, এখন আসছিস আমার কাছে না। মানুষ বলে পুরুষ বাইরে যাই থাক, বউয়ের কাছে সে ভেজা বিড়াল। এর খপ্পর থেকে আজ বেচারা পার্বণও রেহাই পায়নি। ওর আজীবনের শিক্ষা হয়ে গেছে বউকে সাহায্য না করার। এখন নাগিনীর মতো ফনা তুলে ফোঁস করছে। একটু ছুবে তো দূর, ধারেও ঘেঁষতে দিচ্ছে না। বেচারা বডি পার্টগুলো বলছে, আমরা জং ধরে যাব, তোর শরীরে আর থাকবই না। মনটা করছে আকুপাকু, ওর শুধু বউ চাই, কিন্তু বউ তার ছাওয়ালি মুরগির মতো হয়ে গেছে। ছাওয়ালি মুরগিগুলো যেমন মা হয়ে গেলে ওর ছানার কাছে কেউ গেলে খেপে যায়, ফুলে ফেপে ভম্বল হয়ে ঠোকর মারতে নেয়, সেরকমই পৌষের দশা। প্রেগনেন্ট হয়েছে থেকে মেয়েটা মানুষ থেকে ঠোকর দেওয়া ছাওয়ালি মুরগি হয়ে গেছে। আমার ছাওয়ালি মুরগি, তোর মোরগটা যে তুই নামক ভিটামিনের অভাবে শুকিয়ে পাটকাঠি হয়ে যাচ্ছে। হুম, কোনো কথাতেই কাজ হবে না। তখন মনে ছিল না বইয়ের ধারে তো আমার যাওয়া লাগবে। সত্যি বলছি, বিশ্বাস কর, শয়তান ধোকা দিয়েছিল। ও আমাকে ভাবতেই দেয়নি তখন যে এখন বইয়ের আমার দরকার পড়েছে, পরে আমার বউকে দরকার পড়বে। পার্বণের কথা শুনে শয়তান ভাবছে, ভণ্ডের বাচ্চা, কথা শুনছনি? আমি বলে ওরে মনে করতে দেয়নি। শালা তুই নিজেই তো আমার থেকে বড় শয়তান। বাবা, আমার কথা তোমাকে মানতেই হবে। আষাঢ়ের পিস পিস ঘুরছে বসন্ত। ওর এক কথা এক দাবি, দুই ছেলেকে বিয়ে করিয়ে দিয়েছে দাঁত পড়ার আগে। তার এই যে ওর 15 বছর গেছে, ওকে কি চোখে দেখছে না? আশ্চর্য, পার্বণ বিয়ে করে বাপ হয়ে গেছে অলরেডি, আর ও কি করছে? আঙুল চুষছে। পরে দেখা যাবে পার্বণ দাদা হয়ে গেছে, ও তখনও বিয়ে করেনি। আতকে উঠল বসন্ত এসব ভেবেও। তাই তো বাবার সাথে আজ যাই হোক কথা বলবেই। এতে ওকে মেরে ওর চামড়া রোদে শুকিয়ে শুটকি বানাক। অন্যদিকে আষাঢ়ের হালুয়াটাই, ও যাবে হাঁকতে, কিন্তু এই ছেলে যেতেই দিচ্ছে না। সকালে উঠে পেট খালি করার মতো শান্তি আর কিছুতে নেই। বিরক্ত হয়ে আষাঢ় বলে, বাপ আমার, আগে আমি হেগেটা করে আসি, তারপর তোর কথা শুনবো। না, তোমার হাগা পড়ে, আগে আমার কথা। ওরে পাঠারে, বলতে কেউ থেমে গেল আষাঢ়। ওর পেটে গুড়গুড় করছে। ছেলেকে ঠেলে দৌড় দিতে নিলেই ওর লুঙ্গি টেনে ধরে বসন্ত। ছাড় আমার লুঙ্গি, বেয়াদব ছেলে, আগে আমার কথা শোনো। বিপদসীমা ক্রমেই বাড়ছে, দম আটকে আসছে, ইমার্জেন্সি, ওকে পায়খানায় বসতে হবে। কিন্তু হতচ্ছাড়া ছেলে হয়েছে ওর। পেটের মধ্যে আরেকবার গুড়গুড় করতেই সহ্য হলো না আষাঢ়ের। লুঙ্গি যাক জাহার নামে, আগে ওর হাগা। লুঙ্গি খুলেই দৌড়ছে। বাবার পায়খানার জন্য এমন ম্যারাথন রেস দেখে তবদা খেয়ে গেল বসন্ত। লুঙ্গি খুলে হাতে চলে এসেছে, আর ওর বাপ শর্ট প্যান্ট পরে হাঁকতে চলে গেছে। আষাঢ়ে যাওয়ার পানে তাকিয়ে বসন্ত বলল, ছেলের আগে তোমার পায়খানাটা বড় হয়ে গেল বাবা।
রুমে বসে নিজের চেহারায় ঘষা মাজা করছে চৈত্র, হাত পায়ে মুখে হাবিজাবি মাখছে। ঠিক তখন রুমে আগমন ঘটে ভাদ্রের। ও এসেই তড়িৎ গতিতে চৈত্রকে নিজের কাছে টেনে নেয়। হঠাৎ টানায় অবাক চৈত্র বলে, আরে আরে, কি করছিস, কি করছিস তুই? ভাই আর বোন দুটোই এক। ভাই দিয়ে রাখছে ফোনের রিংটোন ল্যাংটা সুলেমান, আর বোন দিয়ে রাখছে বেগুন তুলিতে। হে হে, ওই আর কি। মূলত ঘটনা ঘটেছে, ভাদ্র যে শোরুমে কাজ করে আজকে সেই শোরুমের ওনার এসেছিল। লোকটা একটু খিটখিটে, বুড়ো তো। তো আজ ওনার নাকি বউয়ের সাথে ঝামেলা হয়েছে নার্গিস আপার বিখ্যাত সং নিয়ে। ওইটার টিকটক দেখছিল বুড়ো, আর ওর বউ ভেবে বসেছিল অন্য কাহিনী। ওনাদের একটা বেগুন ক্ষেতও আছে, যেই ক্ষেতের টাটকা বেগুন নিতে লোকটার বউয়ের বান্ধবী এসেছিল। এমনিতেই সেই বান্ধবীকে দেখতে পারে না সেই বউ। তারপর ঘরে এসে শোনে এটা। সন্ধ্যাবেলা বেগুন খেতে করতে গেলাম চুরি। বেগুনওয়ালা অমনি আমার হাতটা নিল ধরি, ধইরা নিয়া ভইরা দিল, ভইরা নিয়া ভইরা দিল বেগুন আমার থলিতে, আর যাব না বেগুন তুলিতে। বউ তো বুঝে বসেছে উল্টো, ব্যাস মেরে একদম চোখ কানা করে দিছে, সাথে হুমকি দিছে, তোর বেগুনও আমি গোড়া সময় তুলে ফেলবো, শালা লুচ্চা। তারপর যেই না ভাদ্রের ফোন রিংটোন শুনলো ওই একই গান, মারের কথা মনে পড়ে যায়। ব্যাস, উনি যতক্ষণ ছিলেন সারা সময় ওনার সামনে মুরগি হয়ে বসে থাকতে হয়েছে ভাদ্রকে। ভাদ্র আর চৈত্রের ফোন একই মডেল ও কালারের হয়। ভাদ্র ফুলে ওর ফোন নিয়ে গেছিল। ব্যাস, বাকিটা ইতিহাস হয়ে রইল। ব্রেকিং নিউজ, ছাওয়ালি মুরগিকে অবশেষে বাগে আনতে পেরেছে ওর পার্সোনাল মোরগটি। কনুই দিয়ে পার্বণের পেটে গুঁতো মেরে পোষ বলে, সর তুই আমার কাছ থেকে, তোর ঢং করা লাগবে না। পোষকে আরো ভালো মতো আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল পার্বণ। পিছন দিক থেকে ওকে জড়িয়ে ধরেছে পার্বণ। এক হাত কলার বোন জড়িয়ে আর এক হাত ওর জামা গলিয়ে উদরে রাখলো পার্বণ। চুলের ভাঁজে নাক ডুবিয়ে আফিমের ন্যায় চুল থেকে ঘ্রাণ আসা নাসিকায় মন ভরে নিল ও। আহা, কি শান্তি। এই গন্ধ যার জন্য ও পাগল হয়ে গেছে। এই একটুখানি ছোঁয়া ওকে কেমন অস্থির করে দিয়েছিল। চুলের ভাঁজে আরেকটু মুখ ডুবিয়ে রাখলো। প্রশান্তিতে চোখ বুজে ফেললো পার্বণ। তারপর সেভাবেই বলতে লাগলো, সরি জান। অভিমানে টইটম্বুর হয়ে পোষ জবাব দিল, তোর সরি তোর কাছেই রাখ, আমার কাছে ঘেঁষবি না তুই। পৌষের পিঠটা পার্বণের বুকের সাথে লেগে আছে। ও নিজের বাঁধন আরেকটু টাইট করলো। পৌষের কাঁধে মুখ রেখে বলল, শোন পৌষ, আমি তোকে ছাড়া না কোনো কালে থাকতে পেরেছি না পারবো। ছোটবেলাতেও এত মারামারি হতো তাও পারতাম না, আর না তো বড়বেলায়। এখন তো প্রশ্নই ওঠে না। তারপর থেমে গিয়ে আবারও বলল পার্বণ, তোর কাছে এই পার্বণ ঘেঁষবে না তা কোনোদিনও হবে না। ভালোবাসিস আমায়? বুঝে রাখা চোখ জোড়া খুলে ফেলে পার্বণ পৌষের এমন হুট করে করা প্রশ্ন শুনে। পৌষকে এবার নিজের দিকে ঘুরাইও ওর কাঁধে দুই হাত রেখে বলে, কি বললি আবার বলতো? পার্বণের গভীর চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না পৌষ। দৃষ্টি নামিয়ে নিল, হাত দিয়ে পার্বণের বুকের ওপর আঁকিবুকি করতে আরম্ভ করলো। পৌষের থুতনি ধরে ওকে নিজের দিকে ফিরালো পার্বণ। চোখে চোখ রেখে বলল, এই চোখ দুটো কি কখনোই আমার পৌষকে কিছু বলেনি? কিছু বলল না পৌষ। পার্বণী বলে, সবাই যেমন ভালোবাসি ভালোবাসি কথা বলে মুখে ফেনা তুলে ফেলে, সেরকম কোনো কিছুই আমরা করিনি মানছি। তাই বলে তোর মধ্যে এমন প্রশ্নের উদয় হবে ভাবিনি। এমন করছিস কেন? সামান্য প্রশ্নই তো। কিন্তু আমার কাছে সামান্য নয়। তুই কি আমার পাগলামির মধ্যে আমার ভালোবাসা খুঁজে পাসনি? আমি যে তোর আগে পিছে ঘুরি, একবারের জন্য কি তুই এতে ভালোবাসা অনুভব করিসনি? চুপ করে রইল পোষ। ওর থেকে ভালো কে জানবে এই ছেলেটাকে। পোষ তো শুধু ওর মুখ থেকে ভালোবাসি যা কথাটা শুনতে চেয়েছিল। কিন্তু কে জানতো ছেলেটা সিরিয়াস হয়ে যাবে। ছেলেটা যে কোনো কিছু নেই সিরিয়াস না, সারাক্ষণ চঞ্চলতায় থাকবে। তুই নিজেও জানিস তুই আমার জন্য কি, আর আমিও জানি আমি তোর জন্য কি। ভালোবাসা মুখে বলে বোঝানোর বিষয় না, এটা অনুভব করার বিষয়। যারা এটা পারে তারাই প্রকৃত অর্থে ভালোবাসা কি জানে। একটা কথা বলি শোন, পৌষ পার্বণ নামটা খেয়াল করেছিস তুই? মাথা নাড়ালো পৌষ, যেও খেয়াল করেছে। পৌষ শব্দ ছাড়া কিন্তু পার্বণ আসে না। পৌষ ছাড়া পার্বণ যেমন আসে না, তেমনি তুই মানবী। পৌষ ছাড়া এই মানব পার্বণ কিছুই না। শেষে শুধু পার্বণ একটা কথাই বলে, পৌষ ছাড়া পার্বণের অস্তিত্ব নেই। না শব্দের পৌষ পার্বণে, আর না তো মানুষ পৌষ পার্বণে।